একদিন একটি লোক পথ হারিয়ে একটি পরিত্যক্ত রাজপ্রাসাদে এসে হাজির হয়। সেখানকার বাগানে অনেক সুন্দর সাদা গোলাপ ফুটে থাকতে দেখে সে তার মেয়ের জন্য একটি ফুল সেখান থেকে তুলে নেয়। কিন্তু এই প্রাসাদের পাহারায় ছিল এক ভয়ঙ্কর দানব। সে সেই লোকটিকে ফুল চুরি করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। কিন্তু লোকটির মেয়ে তার বাবার বিপদ বুঝতে পেরে সেই রাজপ্রাসাদে ছুটে আসে আর চালাকি করে তার বাবার জায়গায় নিজেকে বন্দী বানিয়ে নেয়। আর এখান থেকে বদলে যায় সবকিছুই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গল্পবাজি। গল্পবাজির আজকের ভিডিওতে আমরা শুনবো 2017 সালে মুক্তি পাওয়া বিউটি অ্যান্ড দ্য বিস্ট মুভিটির গল্প। মুভিটির দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছে এমা ওয়াটসন আর ড্যান স্টিভেন্স। তো চলো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের গল্পবাজি। অনেকদিন আগে ফ্রান্সে একজন স্বার্থপর এবং নির্দয় রাজপুত্র বসবাস করত, যার মনে সাধারণ মানুষদের জন্য কোনো ভালোবাসা ছিল না। সে ছিল সৌন্দর্যের পূজারী, আর তার রাজমহলকে বিলাসিতায় ভরিয়ে তোলার জন্য সে তার প্রজাদের কাছ থেকে দ্বিগুণ খাজনা আদায় করত। এমনকি তার রাজদরবারের অনুষ্ঠানে সে শুধু সুন্দর চেহারার মানুষদেরই নিমন্ত্রণ করত। কিন্তু একদিন এক ঝড়ের রাতে এমনই এক অনুষ্ঠান চলাকালীন সময়ে একজন বৃদ্ধা মহিলা তার রাজপ্রাসাদে প্রবেশ করে রাজপুত্রের কাছে আশ্রয় চায়, আর বিনিময়ে সে তাকে একটি গোলাপ ফুল উপহার দেয়। কিন্তু বৃদ্ধার কুৎসিত চেহারা দেখে রাজপুত্র তাকে উপহাস করে এবং তার উপহারও প্রত্যাখ্যান করে। কিন্তু তখন ওই বৃদ্ধ মহিলা এক সুন্দরী জাদুকর্ণীতে রূপান্তরিত হয়ে রাজকুমারকে অভিশাপ দিয়ে বসে, যা দেখে রাজকুমার তার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই জাদুকর্ণী তার মন্ত্রের মাধ্যমে রাজকুমারকে তার অমানবিক চরিত্রের সঙ্গে মানানসই একটি পশুতে রূপান্তরিত করে দেয় এবং একই সঙ্গে তার প্রাসাদে বসবাসরত সমস্ত কর্মচারীদের বিভিন্ন আসবাবপত্রে পরিণত করে দেয়। এমনকি আশেপাশের গ্রামবাসীদের স্মৃতি থেকেও এই প্রাসাদটি সম্পূর্ণরূপে মুছে দেয়। কিন্তু রাজকুমার যেহেতু তাকে ক্ষমা করার অনুরোধ করেছিল, তাই সে তাকে একটি জাদুকরী গোলাপ ফুল উপহার দিয়ে জানায় এই গোলাপের শেষ পাপড়িটি ঝরে পড়ার আগে রাজকুমার যদি কাউকে ভালোবাসতে পারে এবং বিনিময়ে তারও ভালোবাসা অর্জন করতে পারে, তবেই একমাত্র সে তার আগের রূপে ফিরে যেতে পারবে। কিন্তু ওই গোলাপের সমস্ত পাপড়ি যদি একবার ঝরে যায়, তাহলে তারপর থেকে রাজকুমার চিরকালেই পশুর রূপেই থেকে যাবে এবং তার সঙ্গে তার সমস্ত কর্মচারীরাও কোনোদিনই আর তার নিজেদের রূপে ফিরতে পারবে না। ফলে রাজকুমার তার ওই নির্জীব কর্মচারীদের সঙ্গে এক প্রকার বন্দী হয়েই ওই রাজপ্রাসাদে জীবন কাটাতে শুরু করে। এরপর কেটে যায় অনেকগুলো বছর। আমরা পরিচিত হই এই মুভির এক প্রধান চরিত্র বেল নামের একটি সুন্দরী মেয়ের সঙ্গে, যে ওই প্রাসাদের পাশেই থাকা একটি গ্রামে তার বাবার সাথে বসবাস করে। বেল এই গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে হলেও বাকিরা তাকে নিয়ে প্রায় হাসি ঠাট্টা করে। কিন্তু বেল সেই সব দিকে কান না দিয়ে নতুন নতুন বই পড়াতে ব্যস্ত থাকে। বেলের বাবা একজন হস্তশিল্পী, যে বিভিন্ন রকম মিউজিক বক্স তৈরি করে বাজারে বাজারে বিক্রি করে বেড়ায়। বেলের মা তার ছোটবেলাতেই মারা যায়, কিন্তু বেল বহুবার জিজ্ঞাসা করার পরেও তার বাবা তাকে জানায়নি তার মা কিভাবে মারা গিয়েছে। এই গ্রামের এক বিখ্যাত প্রাক্তন সৈনিক গ্যাস্টন বেলের সৌন্দর্যে অভিভূত হয়ে তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু বেল প্রাথমিকভাবেই তার প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ বিয়ে করে বিরক্তিকর জীবন কাটানোর থেকে বইতে পড়া অ্যাডভেঞ্চারাস জীবন বেলের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। কিন্তু গ্যাস্টন তাকে এতটাই পছন্দ করে যে সে তার প্রিয় বন্ধুকে সাথে নিয়ে সবসময় বেলকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে, যেন কোনো একদিন বেল তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তো একদিন বেলের বাবা মরিস তার কিছু শিল্পকর্ম বিক্রির জন্য অন্য শহরের উদ্দেশ্যে রওনা হয়, আর জঙ্গলের মধ্য দিয়ে ফেরার পথে রাস্তা হারিয়ে সে কিছু নেকড়ে দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। ফলে ওই নেকড়েদের থেকে বাঁচার জন্যই সে সোজা গিয়ে উপস্থিত হয় সেই রাজপ্রাসাদে, যে রাজপ্রাসাদে রয়েছে অভিশপ্ত সেই রাজকুমার। রাজপ্রাসাদের এই অংশে যেহেতু চারিদিকে বরফ জমে রয়েছে, তাই মরিস ওই রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করে দেখার চেষ্টা করে সেখান থেকে সে কোনো সাহায্য পায় কিনা। কিন্তু পুরো রাজপ্রাসাদ ঘুরে সে একটিও মানুষ সেখানে দেখতে পায় না। তবে সে ওই স্থানে একটি টেবিলে কিছু খাবার দেখে সেগুলো খেতে শুরু করে দেয়। কিন্তু ঠিক এই সময় একটি কাপ যখন তার সাথে কথা বলতে শুরু করে, তখনই সে ভয় পেয়ে ওই রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়ে যায়। এখানে জানিয়ে রাখি, এই যে কাপটিকে কথা বলতে দেখছো, এটি কিন্তু সেই রাজকুমারের প্রাসাদে থাকা কর্মচারীদেরই একজনের ছেলে, অর্থাৎ যারা ওই জাদুকরের অভিশাপে বিভিন্ন আসবাবপত্রে পরিণত হয়েছে। কিন্তু তারা এরকম নির্জীব বস্তুতে পরিণত হলেও তারা সবাই হাঁটাচলা করতে পারে, এমনকি কথাও বলতে পারে। এই স্থান থেকে বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় এই রাজপ্রাসাদের বাগানে মরিস যখন সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে থাকতে দেখে, তখনই তার মনে পড়ে তার মেয়ে তাকে রিকোয়েস্ট করেছিল বাড়িতে ফেরার সময় তার জন্য তার বাবা যেন গোলাপ ফুল নিয়ে যায়, কারণ বেল গোলাপ ফুল খুবই ভালোবাসে। তাই মরিস তখন তার মেয়ের জন্য সেখান থেকে একটি গোলাপ ফুল তুলে নেয়, আর সাথে সাথেই সেই দানবরূপী রাজকুমার সেখানে উপস্থিত হয়ে গোলাপ চুরি করার কারণে তাকে বন্দী করে ফেলে। যদিও মরিসের ঘোড়া ওই দানবকে দেখে ওই স্থান থেকে কোনো রকমে বাড়ি ফিরে আসে, আর বেল
যখন তাদের ঘোড়াকে ওই রকম বিধ্বস্ত অবস্থায় দেখতে পায়, তখন ওই ঘোড়ার সাহায্য নিয়েই সে সোজা গিয়ে উপস্থিত হয় ওই রাজপ্রাসাদে। কারণ বেল খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে তার বাবা হয়তো কোনো বিপদে পড়েছে। বেল ওই রাজপ্রাসাদে প্রবেশ করতেই দূরে থাকা নির্জীব সেই সমস্ত কর্মচারীগুলো খুবই খুশি হয়ে ওঠে, কারণ তারা মনে করে এই মেয়েই হয়তো তাদের ভাগ্য ফিরিয়ে দেবে, অর্থাৎ তাদের অভিশাপ কাটিয়ে এই নির্জীব অবস্থা থেকে আবারও মানুষে রূপান্তরিত করবে। বেল সেই প্রাসাদের এদিকে ওদিকে ঘুরে অবশেষে তার বাবাকে একটি জেলে বন্দী অবস্থায় দেখতে পায়, কিন্তু তার বাবা তাকে দেখা মাত্র এখান থেকে পালিয়ে যেতে বলে, কেননা ওই দানবটি যদি তাকে দেখে ফেলে তাহলে তাকেও বন্দী বানিয়ে ফেলবে। কিন্তু বেল তার বাবাকে জানায় সে এখানে এসেছে তার বাবাকে মুক্ত করার জন্য, তাই এখান থেকে সে তার বাবাকে না নিয়ে কোনোভাবেই যাবে না। আর এই নিয়ে তারা দুজন যখন কথা বলতে থাকে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় দানবরূপী সেই রাজকুমার। সেও বেলকে এই স্থান থেকে দ্রুত চলে যেতে বলে, কিন্তু বেল ভয় না পেয়ে ওই দানবকে প্রশ্ন করে তার বাবাকে এখানে আটকে রাখার কারণ কি। উত্তরে সেই দানবটি তাকে জানায় তার বাবা এখানকার বাগান থেকে একটি গোলাপ ফুল চুরি করেছে, তাই সে তাকে সারা জীবনের জন্য বন্দী বানিয়েছে। এটা শুনে অবাক হয়ে বেল তাকে জিজ্ঞাসা করে, একটা গোলাপ ফুল তোলার অপরাধে সারা জীবনের জন্য বন্দী, এটা কি রকমের ন্যায় বিচার? তখন ওই দানব তাকে জানায় যে একটা গোলাপ ফুলই তার পুরো জীবন বদলে দিয়েছে, তাই এই শাস্তি তার জন্য একেবারে যথোপযুক্ত। এটা শুনে বেল তাকে জানায়, গোলাপ ফুল আমি আমার বাবাকে আনতে বলেছিলাম, ফলে সেই দোষ সম্পূর্ণই আমার, তাই অপরাধী হিসাবে আমাকে বন্দী করে তুমি আমার বাবাকে মুক্ত করে দাও। এটা শুনে বেলের বাবা যখন বারবার বারণ করতে শুরু করে, তখন বেল জানায় আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে আমি আমার বাবার সাথে একবার দেখা করব, তাই তুমি অন্তত এই গেটটি একবার খুলে দাও। যেটা শুনে ওই দানব সেই গেটটি খুলে দিলে বেল তার বাবার সঙ্গে দেখা করে চালাকি করে তার বাবাকে ওই জেল থেকে বাইরে পাঠিয়ে দিয়ে গেটটি বন্ধ করে দেয়। ফলে ওই দানব বেলের ইচ্ছা অনুযায়ী তাকেই বন্দি রেখে তার বাবাকে ওই রাজপ্রাসাদ থেকে বাইরে বের করে দেয়। যদিও বেলের বাবা চিৎকার করে তাকে জানিয়ে যায় যে সে অবশ্যই তাকে মুক্ত করতে এখানে আবার ফিরে আসবে। এর কিছুক্ষণ পর দেখা যায় ওই রাজপ্রাসাদে থাকা রাজকুমারের কিছু কর্মচারী যারা ওই রাজপ্রাসাদের আসবাবপত্রে পরিণত হয়েছিল, তাদের মধ্যে দুইজন বেলকে সেই জেল থেকে মুক্ত করে একটি বিশাল ঘরে নিয়ে উপস্থিত হয় আর জানায় যতদিন সে এই স্থানে আছে ততদিন সে এখানেই থাকবে। কিন্তু বেল তাদেরকে তখন বলে দানব তো তাকে জানিয়েছিল সারা জীবন তাকে ওই জেলেই বন্দী থাকতে হবে, তাহলে তারা তাকে এখানে কেন নিয়ে এলো? উত্তরে তারা তাকে জানায় রাজকুমার এতটাও খারাপ না যতটা বেল তাকে মনে করছে। তো এইসব কথা বলার মাঝেই দেখা যায় ওই রুমে থাকা একটা ড্রেসিং টেবিল বেলকে সুন্দর দেখানোর জন্য একটি ভয়ঙ্কর ফ্রক পরিয়ে দেয়। যদিও বেল এতে অসন্তুষ্ট না হয়ে ওই ফ্রকের ফিতা ব্যবহার করে এই রাজপ্রাসাদ থেকে পালানোর প্ল্যান করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় দানবরূপী ওই রাজকুমার ডিনার করার জন্য তাকে ডাকতে থাকে, আর সেটাও আবার ওই সমস্ত নির্জীব কর্মচারীদের কথা শুনে। অর্থাৎ তারা রাজকুমারকে রিকোয়েস্ট করে সে যেন বেলকে একসঙ্গে ডিনার করার জন্য আহ্বান জানায়, যেন ধীরে ধীরে তাদের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, আর সময়ের সাথে সাথে সেই আন্ডারস্ট্যান্ডিংই প্রেমে পরিণত হয়। আর তাহলেই একমাত্র রাজকুমার আবারও তার পুরনো রূপে ফিরে আসতে পারবে, আর একই সঙ্গে এই সমস্ত নির্জীব কর্মচারীরাও আবার তাদের আগের রূপে ফিরে আসতে পারবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে দানবরূপী রাজকুমার এতটাই জঘন্যভাবে দরজা ধাক্কা দিয়ে বেলকে ডাকতে থাকে যে বেল সেই ব্যবহারের কারণেই তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। যদিও রাজকুমার যখন রেগে গিয়ে ওই স্থান থেকে চলে যায়, তখন নির্জীব ওই সমস্ত কর্মচারীরাই বেলকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করিয়ে ডিনার করায়, কেননা তারা সকলেই চাইছে যে কোনো ভাবেই হোক এই মেয়ের সঙ্গে যেন তাদের রাজকুমারের একটা ভালো সম্পর্ক তৈরি হয়, যেন তারা সকলেও তাড়াতাড়ি এই নির্জীব অবস্থা থেকে আবারও তাদের আসল রূপে ফিরে আসতে পারে। তো ডিনার শেষে সকলেই বেলকে তার নিজের রুমে ফিরে যেতে বলে, কিন্তু বেল তার রুমে ফিরে না গিয়ে সোজা চলে যায় ওই রাজপ্রাসাদের পশ্চিম অংশে, কারণ ওই রাজপ্রাসাদেরই একটি কর্মচারী যে একটি মোমবাতি স্ট্যান্ডে রূপান্তরিত হয়েছিল, সে একদমই ভুলবশত তাকে জানিয়েছিল এই রাজপ্রাসাদে তুমি যে কোনো স্থানেই যেতে পারো, শুধু পশ্চিম অংশে ছাড়া। আর তাই কৌতূহলবশত বেল এখন ওইদিকে রওনা হয়, আর ওই অংশেরই একটি রুমে সে একটি গোলাপ ফুল দেখতে পায়। কিন্তু ওই গোলাপ ফুল সে ভালোভাবে পর্যবেক্ষণ করার আগেই দানবরূপী রাজকুমার সেখানে উপস্থিত হয়ে রাগান্বিতভাবে তাকে এই স্থান থেকে তাড়িয়ে দেয়, কেননা এই গোলাপ ফুলে যতদিন পাপড়ি থাকবে ততদিনই রাজকুমারের নিজের রূপে ফিরে যাওয়ার একটা সুযোগ থাকবে, যে কারণে এই গোলাপ ফুলটাই এখন তার কাছে সব থেকে দামি। কিন্তু বেলকে এইরকম ক্রুদ্ধভাবে তাড়িয়ে দেওয়ায় সে সোজা ওই রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যাওয়ার পথেই জঙ্গলের মধ্যে কিছু নেকড়ে বেলকে চারিদিক থেকে ঘিরে ফেলে। যদিও বেলের কোনো ক্ষতি হওয়ার আগেই দানবরূপী রাজকুমার সেই স্থানে উপস্থিত হয়ে নেকড়েদের সঙ্গে লড়াই করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই নেকড়েদের আঘাতে রাজকুমারও আহত হয়ে যায়।
যেটা দেখে বেল তার বাড়ি ফিরে যাওয়ার মনোভাব ত্যাগ করে আহত রাজকুমারকে নিয়ে আবারও সেই রাজপ্রাসাদে ফিরে আসে আর তারপর সেবা শুশ্রূষার মাধ্যমে তাকে সুস্থ করে তোলে। ফলে এই মুহূর্ত থেকে তাদের দুজনের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে শুরু করে, যার পর ওই রাজপ্রাসাদের কর্মচারীদের কাছ থেকেই বেল জানতে পারে তাদের রাজকুমার এরকম নির্দয় একদমই ছিল না, কিন্তু অনেক ছোটবেলায় মাকে হারিয়ে সে আস্তে আস্তে বিগড়ে যেতে শুরু করে। আর পরবর্তীতে একদিন এক মহিলা জাদুকর রাজকুমারের ঔদ্ধত্যের কারণে রাগান্বিত হয়ে অভিশাপ দিয়ে তাকে এরকম পশুতে রূপান্তরিত করে দিয়েছে, কিন্তু রাজকুমার ক্ষমা চাওয়ার কারণে ওই বিশেষ ফুলটি ওই জাদুকরনি তাকে গিফট করে যায় আর জানিয়ে যায় যে এই ফুলের সব পাপড়িগুলো ঝরে পড়ার আগে যদি রাজকুমার কাউকে ভালোবাসতে পারে আর বিনিময়ে তার ভালোবাসাও সে জয় করতে পারে, তবেই একমাত্র রাজকুমার তার নিজের রূপে আবার ফিরে আসতে পারবে। এই সমস্ত কথা শুনে বেলের মনে রাজকুমারকে নিয়ে কিছুটা হলেও ভালোবাসা তৈরি হতে শুরু করে আর রাজকুমারও বেলের সেবা পেয়ে সুস্থ হয়ে ওঠায় তার মনে ঠিক একই প্রভাব পড়ে। ফলে রাজকুমার তার রূঢ় মনোভাব ছেড়ে ওই রাজপ্রাসাদে থাকা তার সব থেকে প্রিয় জায়গায় বেলকে প্রবেশ করার অধিকার দিয়ে দেয়, যেটি ছিল একটি বই ভর্তি লাইব্রেরি। আর আমরা শুরুতেই দেখেছিলাম যে বেল বই পড়তে খুবই ভালোবাসতো, তাই এইরকম একটি বই ভর্তি লাইব্রেরি দেখে বেল খুবই আনন্দিত হয়ে ওঠে। আর তারপর দুজনে একসাথে মিলে ওই লাইব্রেরিতে বিভিন্ন বই পড়তে পড়তে সানন্দের দিনগুলো কাটাতে শুরু করে। এদিকে বেলের বাবা এতদিনে তাদের গ্রামে ফিরে গিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত একটি অজানা রাজপ্রাসাদে এক দানব তার মেয়েকে আটকে রেখেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেউই তার এই কথা বিশ্বাস করে না। যদিও সেই প্রাক্তন সৈনিক গ্যাস্টন তার এই কথা বিশ্বাস করে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কেননা সে যে কোনো উপায়ে বেলকে বিয়ে করতে চায়। তাই এটাই তার কাছে বেলের বাবাকে পটিয়ে নেওয়ার একটা বড় সুযোগ। ফলে বেলের বাবার সঙ্গে মিলে গ্যাস্টন এবং তার একমাত্র বন্ধু লেফু তারা তিনজনে মিলে রওনা হয় ওই রাজপ্রাসাদের উদ্দেশ্যে। কিন্তু জঙ্গলের মধ্যে বেলের বাবা ওই রাজপ্রাসাদের রাস্তা কিছুতেই খুঁজে পাচ্ছিল না। ফলে গ্যাস্টন যখন তাকে ফিরে যাওয়ার কথা বলে, বেলের বাবা তখন ফিরে না গিয়ে তাদের জঙ্গলের আরো ভেতরে যেতে বলে। ফলে লেফু এবং গ্যাস্টন দুজনেই মনে করে মরিস হয়তো পাগল হয়ে গেছে, কারণ এই ঘন জঙ্গলের মধ্যে কোনো রাজপ্রাসাদ থাকতেই পারে না আর দানব গল্প কাহিনীতে হয়, বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই। তাই গ্যাস্টন মরিসকে এখান থেকে ফিরে যেতে অনুরোধ করে, কিন্তু মরিস তার কাছে জানতে চায় আমার কথা যদি তোমাদের বিশ্বাসই না হয় তাহলে আমার সাথে তোমরা এত দূরে কেন এলে? উত্তরে গ্যাস্টন তাকে বেশ রেগে গিয়ে বলে, আমি তোমার সঙ্গে এত দূরে এসেছি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য, কারণ আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু এখন ভাবছি তোমার সঙ্গে এত দূরে আসাটাই আমাদের ভুল হয়েছে, কারণ তুমি এখন পুরোপুরি উন্মাদ হয়ে গেছো। আর তখন গ্যাস্টনের এইরকম ব্যবহার দেখে মরিস তখন তাকে জানায়, আমি কোনোদিনই তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে দেব না। তখনই গ্যাস্টন আরো রাগান্বিত হয়ে তাকে আঘাত করে একটি গাছের গোড়ার সাথে বেঁধে রেখে চলে আসে, যেন নেকড়েরা তাকে ওই স্থানে খেয়ে ফেলে। আর পরবর্তীতে বিনা বাধায় গ্যাস্টন তার মেয়েকে বিয়ে করতে পারে। কিন্তু পরের দিন সকালেই দেখা যায় ওই জঙ্গলেই থাকা এক সন্ন্যাসী মরিসকে সেখান থেকে উদ্ধার করে তার সঙ্গে নিয়ে যায়। এদিকে দেখা যায় দানবরূপী ওই রাজকুমার বেলের প্রতি অভিভূত হয়ে তাকে এমন একটি বই দেখায় যে বইয়ের মাধ্যমে তারা যে কোনো জায়গায় অনায়াসে যেতে পারবে। ফলে বেল সেটা পরীক্ষা করার জন্যই ওই বইয়ের মাধ্যমে সে দানবকে সঙ্গে নিয়েই প্যারিসের একটি কুড়ে ঘরে গিয়ে উপস্থিত হয়, যেই ঘরে ছোটবেলায় তার মা বাবা এবং সে একসাথে বসবাস করত। এই স্থানে এসে দানবটি বেলের কাছে জানতে চায় যে তার মায়ের সাথে কি হয়েছিল। তখন বেল তাকে জবাব দেয় এই ঘটনা তার বাবা তাকে কখনোই জানায়নি, তাই এখন পর্যন্ত বেল জানে না যে তার মায়ের সাথে ছোটবেলায় কি ঘটেছিল। তো ওই রুমটি ঘুরে ঘুরে দেখার সময় তারা তখন পুরোনো দিনের প্লেগ রোগের কারণে পরিহিত ডাক্তারি একটি মাস্ক দেখতে পায়। আর তখনই বেল অনুমান করতে পারে তার মা ছোটবেলাতে প্লেগ রোগের কারণেই মারা গেছে, আর তার বাবা তাকে এই স্থান থেকে নিয়ে চলে গেছে ওই রোগের হাত থেকে বাঁচানোর জন্য। আর তাই এই ঘটনার কথা তার বাবা তাকে কোনোদিনই জানতে দেয়নি। এবার এটা অনুমান করতে পেরে বেল যখন আপসেট হয়ে পড়ে, দানবটি তখন তাকে আবারও তার রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে গিয়ে একটি আয়না দেখায়, যে আয়নার মাধ্যমে যে কোনো কাউকে দেখা যেতে পারে। ফলে বেলও সঙ্গে সঙ্গে ওই আয়নার মাধ্যমে তার বাবাকে দেখতে চায়, আর ওই আয়না তাকে দেখায় তার বাবাকে গ্যাস্টন সহ গ্রামের বেশ কিছু মানুষ পাগলাগারদে পাঠানোর জন্য বন্দী বানিয়েছে। আসলে সেই সন্ন্যাসী মরিসকে সুস্থ করে তোলার পর সে আবারও তার গ্রামে ফিরে এসে সকলের সামনে গ্যাস্টনকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, কারণ গ্যাস্টন তাকে জঙ্গলের মধ্যে বেঁধে রেখে এসেছিল হত্যা করার জন্য। কিন্তু এই অভিযোগ গ্যাস্টন সকলের সামনে পুরোপুরি অস্বীকার করে এবং তার বন্ধুর মাধ্যমে প্রমাণও করে দেয় যে মরিস বর্তমানে উন্মাদ হয়ে গেছে। আর তাই সে সবসময় এরকম ভুলভাল বলতেই থাকে, যেমন জঙ্গলের মধ্যে থাকা রাজপ্রাসাদ, তার মধ্যে থাকা এক দানব, এবং এখন গ্যাস্টন যে তাকে মারার চেষ্টা করেছিল এইটাও তার একটা পাগলামি। ফলে গ্রামবাসীরাও গ্যাস্টনের কথা বিশ্বাস করে মরিসকে পাগলাগারদে পাঠানোর জন্য বন্দী করে ফেলে। আর যেটা দেখে বেল অস্থির হয়ে ওঠে এবং একই সঙ্গে সেই বিস্টকে বলে যে তার বাবার এখন সাহায্য দরকার। ফলে বিস্ট তাকে খুশি করার জন্য সঙ্গে সঙ্গেই জানায়, ঠিক আছে তুমি নিজেই যাও তোমার বাবাকে মুক্ত করতে।
যেটা শুনে বেল আর এক মুহূর্ত দেরি না করে সোজা রওনা হয় তার গ্রামের উদ্দেশ্যে। আর যাওয়ার সময় রাজকুমার তাকে সেই জাদুর আয়নাটি সাথে নিয়ে যেতে বলে আর বলে ভুল করে যদি কখনো আমার কথা মনে পড়ে তবে এই আয়নায় আমাকে দেখে নিও। কিন্তু বেল চলে যাওয়ার পর রাজপ্রাসাদে থাকা রাজকুমারের কর্মচারীরা খুবই দুঃখিত হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারে যে বেল আর কোনোদিনই এই রাজপ্রাসাদে ফিরে আসবে না, আর তাই রাজকুমারও কোনোদিন তার অভিশাপ থেকে মুক্তি পাবে না। এদিকে রাজকুমার নিজে থেকেই বেলকে চলে যেতে বললেও বেল চলে যাওয়ার পর সে নিজেও মনমরা হয়ে পড়ে, কারণ এরই মধ্যে রাজকুমার তাকে ভালোবেসে ফেলেছে। বেল কোনো প্রকারে তার গ্রামে উপস্থিত হয়ে সকলকে উদ্দেশ্য করে জানায় যে তার বাবা কোনো রকমেই পাগল না, কারণ তার বাবা যা যা বলেছে তার সবকিছু একদমই সত্যি। মানে জঙ্গলের মধ্যে থাকা ওই রাজপ্রাসাদ এবং তার মধ্যে বসবাস করা ওই দানব সত্যি সত্যি রয়েছে, আর এটাই প্রমাণ করার জন্য সে তার হাতে থাকা ওই আয়নার মাধ্যমে সকলকেই সেই দানবকে দেখায়। ফলে দানবকে দেখে যখন সবাই ভয় পেতে শুরু করে তখন বেল তাদেরকে উদ্দেশ্য করে জানায় যে একে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ মন থেকে এই দানব অনেক ভালো মানুষ। এই কথা শুনে গ্যাস্টন তখন অনুমান করে ফেলে যে বেল হয়তো ওই দানবের প্রেমে পড়েছে, আর তাই সে ঈর্ষান্বিত হয়ে চালাকি করে সমস্ত গ্রামবাসীকে জানায় ওই দানব নিশ্চয়ই এই মেয়ের উপরে কালো জাদু করেছে, তা না হলে কোনো দানবকে কেউ কখনো ভালো বলতে পারে। এই বলে বেলকেও সে তার বাবার সঙ্গে বন্দী বানিয়ে ফেলে, আর তারপর ওই আয়নার সাহায্যে সমস্ত গ্রামবাসীদেরকে সঙ্গে নিয়ে ওই রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়, কারণ গ্রামবাসীকে সে জানায় ওই দানবকে যে কোনো ভাবেই হোক তাদেরকে হত্যা করতে হবে, তা না হলে ওই দানবই পরবর্তীতে তাদেরকে এক এক করে হত্যা করবে। ফলে সকলে মিলে ওই রাজপ্রাসাদে উপস্থিত হয়ে যখন ওই দানবকে খুঁজতে শুরু করে তখন বিপদ বুঝতে পেরে ওই রাজপ্রাসাদে থাকা সেই সমস্ত কর্মচারীরা গ্রামবাসীদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। এদিকে মরিস এবং বেল চালাকি করে তাদের বন্দিদশা থেকে মুক্ত হয়ে যায়, আর তারপর বেল সোজা ওই রাজপ্রাসাদে ফিরে আসে যেন দানবরূপী ওই রাজকুমারকে সে আগেভাগেই সাবধান করে দিতে পারে। কিন্তু বেল এই রাজপ্রাসাদ থেকে চলে যাওয়ায় রাজকুমার এখন অনেক হতাশাগ্রস্ত, আর সেই সুযোগ নিয়েই গ্যাস্টন তাকে আঘাত করে বসে। যদিও পরবর্তীতে সে যখন দেখতে পায় যে বেল ওই রাজপ্রাসাদে আবারও ফিরে এসেছে তখনই সে আনন্দিত হয়ে গ্যাস্টনের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে আর মুহূর্তের মধ্যে তাকে পরাজিত করে ফেলে। কিন্তু সে তাকে প্রাণে হত্যা না করে ছেড়ে দেয়, কারণ দানবরূপী রাজকুমার এতটাও নির্দয় নয়। যদিও গ্যাস্টন এর পরেও তাকে দুটো গুলি করে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ঠিক এই সময়ে ওই রাজপ্রাসাদের একটি অংশ ভেঙে নিচে পড়ে গিয়ে গ্যাস্টন সেখানেই মারা যায়। এরপর দেখা যায় জাদুকর্ণীর দেওয়া সেই গোলাপের শেষ পাপড়িটিও ঝরে পড়ে এবং একই সময়ে রাজকুমার সেই গুলির আঘাতে মারা যায়, আর তার নির্জীব কর্মচারীগুলো একে একে প্রাণহীন হয়ে যেতে থাকে। কিন্তু একদম শেষ মুহূর্তে বেল ওই মৃত দানবের সামনে যখনই অশ্রুসিক্তভাবে তার ভালোবাসা প্রকাশ করে তখনই জঙ্গলে থাকা সেই সন্ন্যাসিনী সেখানে সেই জাদুকর্ণীর রূপে আবির্ভূত হয়ে তার সেই অভিশাপটি তুলে নেয়। ফলে সেই দানবটি জীবিত হয়ে মুহূর্তের মধ্যেই রাজকুমারে রূপান্তরিত হয়ে যায়। এমনকি আসবাবপত্রের রূপে থাকা ওই রাজপ্রাসাদের কর্মচারীরাও যে যার নিজের রূপে ফিরে আসে, আর গ্রামবাসীদের স্মৃতি থেকে যে এই রাজপ্রাসাদের অস্তিত্ব পুরোপুরি মুছে দেওয়া হয়েছিল সেটাও গ্রামবাসীদের স্মৃতিতে আবারও ফিরে আসে। যার পর দেখা যায় বেল এবং রাজকুমার একত্রিত হয়ে পুরো গ্রামবাসীকে সঙ্গে নিয়ে একটি পার্টির আয়োজন করে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পবাজির আজকের মুভির গল্প? ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিও, আর এইরকম অসম মুভিগুলোর এক্সপ্লেন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তো কথা হবে পরের কোনো মুভির গল্প নিয়ে, সে পর্যন্ত সাথে থেকো।